আপনি যে দপ্তরের দায়িত্বে আছেন অত্যন্ত চ্যালেঞ্জিং এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত, অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং তাৎপর্যপূর্ণভাবে বিরোধী দলনেতা ছিলেন আপনার পূর্বসূরি, আরও বেশি চ্যালেঞ্জিং। একদম। পরিকল্পনা কি? পরিকল্পনা অনেক, এবং ইতিমধ্যে আমি 8 মাস সেখানকার দায়িত্বে আছি। অনেকগুলো পরিবর্তন আমরা করে ফেলেছি। আমি খুঁটিয়ে খুঁটিয়ে এর যেগুলো নেগেটিভ দিক ছিল সেগুলো পরিবর্তনের কাজটা আমি করছি। একটা বলুন নেগেটিভ দিক। যেমন ধরুন, যেটা অভিযোগ ছিল আরটিএ লেভেলে, জেলা আরটিও লেভেলে সেখানে দালাল চক্র রয়েছে, একটা ড্রাইভিং লাইসেন্স, একটা গাড়ির পারমিট করাতে গেলে ঘুষ দিতে হয়, সেটাকে ভাঙার জন্য 100% অনলাইন ব্যবস্থা আমরা চালু করেছি, যাতে একজন সাধারণ মানুষ বাড়িতে বসে, অফিসে বসে তার প্রয়োজনীয় কাগজ, ফিস জমা দেবে, পেয়ে যাবে। মানে কোনো কানেকশান রাখতে চলেছি, মানে থাকবে না, এটা আমরা ব্যবস্থা করেছি। কিন্তু সেইটা অনেকটাই উপকৃত হচ্ছে মানুষ। কিন্তু এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় আমার কাছে যখন খবর আসছে যে এটাকে ট্যাম্পারিং করার চেষ্টা কোনো মহল থেকে যদি হয়, আমরা সেগুলোকে সঙ্গে সঙ্গে আমরা হস্তক্ষেপ করছি। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে এই মানুষ হয়রানি থেকে, হ্যারাসমেন্ট থেকে আরটিও লেভেলে মুক্তি পেয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 100% অনলাইন করলাম। এটা কিন্তু সিপিএমের আমল থেকে এই দালালরা চলছিল। এবার যারা কাজ করছিল, হাজার হাজার করছিল, তাদের ভবিষ্যৎ কি? তাদেরও ভবিষ্যৎ ভাবা আছে, সেটাও আমরা ভাবছি যে তাদেরও কর্মসংস্থান যাতে বজায় থাকে। পাসপোর্টের মতো যে সিস্টেম আছে, তাদের কোনো একটা ন্যূনতম পারিশ্রমিকে, ধরুন কেউ অনলাইন অ্যাক্সেস করতে পারে না, তাদের আমরা কোথায় পাঠাচ্ছি? আমরা বাংলা সহায়তা কেন্দ্রের হেল্প নিতে বলেছি। সেই সহায়তাটা যদি কেউ দিতে পারে, তাহলে ন্যূনতম পারিশ্রমিকে রেট বেঁধে দিয়ে, লাইসেন্স দিয়ে তাদেরও যুক্ত করা যায় কিনা, এটা ভাবনার মধ্যে আছে। কারণ প্রত্যেকেরই পরিবার আছে। কিন্তু মানুষ হ্যারাসমেন্ট থেকে মুক্ত হলো। এবার তো আন্তর্জাতিক যে বাংলাদেশ বর্ডার আছে, সেখানে আপনি জানেন যে 32 বছর ধরে সেখানে একটা অরাজকতা চলতো। অর্থাৎ যত এক্সপোর্টের গাড়ি দিনের পর দিন, 40 দিন 50 দিন ওখানে ডিটেনশনে থাকতে হতো, একটা মাফিয়া রাজ চলছিল। সেটাকে পুরো তুলে দিয়েছি, খুশি হবেন শুনলে। সেখানে স্লট বুকিং চালু হয়েছে, এবং অনলাইনের মধ্যে দিয়ে আজকে যদি কেউ 200 গাড়ি নিয়ে এক্সপোর্ট করতে চায়, তিনি অফিসে বসে একটা ডেট পেয়ে যাবেন, এবং সেই দিন নির্দ্বিধায় বিনা বাধায় তিনি এক্সপোর্ট করছেন। এখন কিন্তু সেটাই চলছে, এবং সেখান থেকে আমাদের প্রচুর রেভিনিউ কালেকশনও হচ্ছে। আমরা এটা করতে পেরেছি, এবং আমরা এই 8 মাসের মধ্যে 700 কোটি টাকা রেভিনিউ বাড়িয়েছি। গত বছরের থেকে আমরা বাড়িয়েছি। গত বছর 2600 কোটি টাকা ছিল, এবার 3353 কোটি টাকা রেভিনিউ আর্ন হয়েছে। এটা আগামী বছর আমরা 4000 ক্রস করতে পারবো। কারণ গাড়ি পরিবহন ব্যবসার সাথে যুক্ত যারা আছে, তারা অনেক দায়িত্বশীলতার সঙ্গে তার ট্যাক্স রিনিউ করা, তার সিএফ করানো, এগুলো করছেন বলেই কিন্তু আয়টা বাড়ছে, এবং নতুন গাড়ি কেনাবেচা হচ্ছে বলেই আয়টা বাড়ছে। এবং যারা আইন ভঙ্গ করছেন সেখানেও নজরদারি চালাচ্ছি বলে কিন্তু আয়টা বাড়ছে। এটা একটা গেল। আমরা পরিবেশ বান্ধব গাড়ি আনতে চলেছি, যাতে পরিবেশ যাতে সুস্থ থাকে। ইতিমধ্যেই আমরা টাটাদের সাথে যুক্ত একটি সংস্থা বরাত পেয়েছে, তাদের সাথে 1180টা বাসের আমরা চুক্তিবদ্ধ হয়েছি। সেটা খেপে খেপে আসতে থাকবে। এবং আমরা যেটা করতে চলেছি সেটা হলো ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স মে মাস থেকে সবাই পেয়ে যাবে। আগে ছিল না, একটা স্মার্ট কার্ডের মতো পেয়ে যাবে, প্রত্যেকেই পাবে। প্রায় 20 লক্ষ মানুষ প্রতি বছর ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন করায়, তার একটা স্মার্ট কার্ড তারা পেয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে, আমরা স্ক্র্যাপ পলিসি নিয়ে এসেছি। অর্থাৎ 15 বছরের পরে যে গাড়িগুলো বাতিল করার নির্দেশ আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, কোর্টের আছে, গ্রিন বেঞ্চের আছে, কিন্তু সেই গাড়িগুলো স্ক্র্যাপ হবে, সেই কারখানা কোথায়, স্ক্র্যাপ ইয়ার্ড কোথায়? আমরা বিজ্ঞাপন দিতে চলেছি যে বাংলার বিভিন্ন স্থানে স্ক্র্যাপ কারখানা গড়ে উঠবে। এটার মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প আছে। হ্যাঁ, ওরাও আছে, এবং সেই কেন্দ্র আইন অনুযায়ী রাজ্যকে চলতে হয়, এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। দয়া করে ঝগড়া করবেন না এটা নিয়ে। না, ঝগড়া কেউ করে না, ঝগড়া করে না। মানে এখন শুভেন্দু অধিকারীর কথায় যদি 100 দিনের কাজের টাকা বন্ধ করে গরিব মানুষের, ওইটা আসবে আগে আপনার ডিপার্টমেন্টটা শুনে। তো এখন ঘটনা সেই কারখানা গড়ে উঠবে। সেই কারখানা গড়ে উঠলে কর্মসংস্থান বাড়বে, এবং তারা স্ক্র্যাপ করার পরে যে সার্টিফিকেটটা দেবে, সেই সার্টিফিকেট অনুযায়ী নতুন গাড়ি যারা কিনতে যাবে তাদের আবার ট্যাক্স সংক্রান্ত আমরা কিছু সাবসিডি দেব। এইভাবে গাড়ির বিক্রিও বাড়বে, কর্মসংস্থান বাড়বে।
এরপরে আমরা যেটা করতে চলেছি, সিএফ যে করানো হতো ওগুলো ম্যানুয়াল ছিল, ওটা অটোমেটেড মেশিন বসিয়ে দেবো সারা বাংলায়, ফলে অ্যাকুরেসি বাড়বে। এবার ধরুন এই যে পলিউশন চেক করা হয় বিভিন্ন জায়গায়, এখানে অসঙ্গতি তো কিছু লক্ষ্য করেছি। হ্যাঁ, কারণ কলকাতায় যন্ত্র বসানো আছে, একটা গ্রাম থেকে পলিউশন দেখা গেল আপ টু ডেট করে নিয়ে এলো, কলকাতায় ঢুকলে মেশিন বলছে তুমি পলিউটেড, এবং তুমি 7 দিনের মধ্যে আবার করে আনো, না হলে 10,000 টাকা ফাইন। এর জন্য আমরা একটা সফটওয়্যার বসাতে চলেছি, যাতে ওইখানে কোনো রকম 2 নম্বরই করতে পারবে না, মানে সঠিকভাবে পলিউশন চেক করা। আপনাদের বাস ভাড়া বাড়াচ্ছেন না কেন? বাস ভাড়া তো আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি চান না সাধারণ মানুষের ওপরে একটা এমনি নিচ্ছে বাসগুলো বেশি ভাড়া। দেখুন, অফিসিয়ালি আপনারা বলে রেখেছেন, ওরা আনঅফিসিয়ালি নিয়ে চলেছে। এবার মানুষ দিতে রাজি, পরিষেবা ভালো চায়। ঠিক, এবার এটা হচ্ছে মুখ্যমন্ত্রী তো বাড়াতে চান না। আমার সরকারি বাসের ভাড়া তিনি নির্দিষ্ট করে দিয়েছেন, বেস ভাড়াটা ভালো করে বুঝবেন, যে প্রথম উঠলে যেটা 7 টাকা 8 টাকা হয়, এটা ঠিক করেছেন। এবং সরকার তো সাবসিডি দিয়ে মানুষকে দেয়, সেটা আমরা দিচ্ছি। এখন বেসরকারি ভাড়ার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে সাবসিডির ভয়ঙ্কর বিরোধী, যাই হোক না, কিছুটা তো আমাকে সবকিছু দিতে হলে পয়সা দিতে আমার হয়। পরিবহন দপ্তর রেভিনিউ আর্ন করার ডিপার্টমেন্ট, হ্যাঁ, আপনাকে তো করতে হবে, আমরা সামাজিক প্রকল্পে খরচ ঠিক করবে আছে। কি করে? এবার যা কিছু আমরা আয় করছি সবটাই ডেভেলপমেন্ট আকারে মুখ্যমন্ত্রী আবার মানুষের কাছে ফিরিয়ে দিচ্ছেন। সেখানে আমার কর্পোরেশনগুলো যে বাসগুলো চালায়, সেখানে কিছু আমাকে ভর্তুকি দিতে হয়, কারণ মুখ্যমন্ত্রী মিনিমাম সরকারি বাসগুলোকে রেখেছেন যাতে গরিব মানুষ উঠতে পারে। এখন বেসরকারি বাসের ভাড়াও নির্ধারণ একটা করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি বেসরকারি বাস তো আপনার কাস্টমার, মানে যারা যাত্রী, তাদের সাথে বাস মালিক, এদের মধ্যে থেকে আলোচনা করে একটা দাম হলে ভালো হতো। কারণ পেট্রোল ডিজেলের মূল্য যেভাবে বেড়েছে, বিজেপি আসার পর 14 সালের পর থেকে পেট্রোল ডিজেলের মূল্য তার নিজস্ব মূল্যের প্রায় 70% বেড়ে গেছে, 50 টাকারটা হয়ে গেছে 90 টাকা। ফলে এই অবস্থায় বাস চালানো সত্যি কঠিন কাজ। এবং সেক্ষেত্রে বেসরকারি উদ্যোগে যারা চালায় তারা তো প্রফিট আর্ন করতে চায়। হ্যাঁ, এবার ফলে তারা কোথাও আমি শুনি বাস ভাড়া বেশি নেয়, আমরাও সেটা শোনার পর যাতে লোকে দেয়ও, হ্যাঁ, লোক আবার অনেক সময় সেটা অ্যাডজাস্ট হয়েছে, মানুষ বোঝেও, কিন্তু আবার লাগাম ছাড়া ভাড়া নিলে আমি সেটা অভিযোগ পেলে আমরা সেখানে হস্তক্ষেপ আপনি করি। জানেন এই যে হলুদ ট্যাক্সি, আপনি যে কোনো জায়গায় যে কোনো টাইমে যেতে বলুন, ওরা যাবে, বলবে 50 টাকা এক্সট্রা দিতে হবে মিটারের সঙ্গে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এরা এটেও কারণ ওরা পাচ্ছে না, কিন্তু যে আপনারা বাড়াচ্ছেন না। যে এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করবেন, তিনি যেরকম বুঝবেন। আমি তার কাছে আবেদন রাখতে পারি, আমি যা বাস্তব অবস্থা দেখেছি, আবেদন তার কাছে রাখতে পারি যে কিছু যদি বাড়ানো যায়, হ্যাঁ রাখবো, কিন্তু তিনি বাংলার মানুষের জন্য যা করার সিদ্ধান্ত সেটা তিনি নেবেন। আপনাদের কত উদ্বৃত্ত জমি আছে দপ্তরে? আছে, প্রচুর জমি আছে। সেগুলো কিছু ভাবছেন? হ্যাঁ, অবশ্যই ভাবছি, অবশ্যই আমরা সেগুলো ভাবছি। আমরা যেটা করতে চলেছি, মানে করব, সেটাও আমরা যা কিছু ভালো করি, মনে রাখবেন সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এবং নির্দেশ অনুযায়ী করি, সরকারি কাজ। এবং যদি কেউ ব্যক্তিগতভাবে কিছু খারাপ করে, জানবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা অনুযায়ী নয়, ব্যক্তিগত ভাবনায় আছে। তো যেটা হলো অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারই তৃণ সম। অবশ্যই তিনি দলের মধ্যে প্রতিনিয়ত কিন্তু যারা ভুলভাল বকছে এবং অন্যায় করে তাদের বিরুদ্ধে তিনি সবসময় বলেন না। ওগুলো 400 করে মনসা পুজো করে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ট্রান্সপোর্টের যে যত জমি, অনেক বড় বড় জমি আছে, সেই জমিগুলোকে আমরা আগামী দিনে আমরা পিপিপি মোডে যেতে পারি। কিভাবে যাব, যে সেগুলো গ্রাউন্ড লেভেল ধরুন থাকবে বাসের জন্য, বাস ডিপোর জন্য, টার্মিনাসের জন্য। আমরা ওপরটা বিভিন্ন আবাসন হতে পারে, শপিং মল হতে পারে। এইভাবে আমরা যদি জমিগুলো ব্যবহার করলে একটা সরকারের রেভিনিউ আসবে, এবং রেভিনিউ আসা মানে হচ্ছে সেটা মানুষের জন্যই খরচা করা, আবার একই সময় সুন্দর বাস টার্মিনাস বা ডিপো এটা বাংলায় পেয়ে যাবে মানুষ। আমরা এই দিকে আস্তে আস্তে যাব। আমি আমার বাড়ির সামনে উল্টোডাঙ্গায়, হাটকোর উল্টো দিকে, বামফ্রন্ট জমানায় সুভাষ চক্রবর্তী যখন মিনিস্টার, একটা বিরাট বড় জমি, হ্যাঁ, সেখানে বাস টার্মিনাস হবে, কনস্ট্রাকশন হলো, তারপরে ফাঁকা মাঠ হয়ে গেছে, ওখানে আশেপাশে সমাজ বিরোধীরা নেশা করে। আমরা সেগুলো কত বড় জায়গা,
শুনুন, এই যে জায়গাগুলো পড়ে আছে, আমিও দেখে নিয়েছি পড়ে আছে, এটা আমরা সরকারে আছি পড়ে থাকলো, এরপরে যে সরকারে আসবে পড়ে থাকলো, আলটিমেটলি মানুষের কাজে লাগে না, কিন্তু সেটা আমরা মানুষের কাজে লাগাবো এবং সুন্দর বাস টার্মিনাস ডিপো তৈরি হবে এবং সরকারের রেভিনিউ আসবে। কবে? সেই জায়গাটা তারই একদম বন্দোবস্ত তৈরি হচ্ছে, একদম দ্রুত গতিতে কাজ হচ্ছে। আমি যেগুলো বলছি সেগুলো দ্রুত গতিতে, আমি নতুন নতুন টেকনোলজি আসবে, পরিবেশ বান্ধব গাড়ি আসবে, পথ দুর্ঘটনা কমানোর জন্য মুখ্যমন্ত্রীর ভাবনাকে সেফ ড্রাইভ সেভ লাইফ ইভি চার্জিং স্টেশন করছে এগুলো। হ্যাঁ, ইতিমধ্যে পাওয়ার ডিপার্টমেন্ট তো ইলেকট্রিসিটি দেবে, তারা 1000 ইভি চার্জিং স্টেশন করার জন্য উদ্যোগ নিয়েছে। আমরা পরিবহন থেকে জায়গা দিয়ে দিচ্ছি, আমাদেরও যত জায়গা আছে প্রতিটা জায়গাতে ডিপোতে আমরা ইভি চার্জিং স্টেশন প্লাস সিএনজি চার্জিং স্টেশন দুটোই আমরা করে দেব। এবং যে বাস ডিপোগুলো হবে সেগুলোতে ক্যাফে থাকবে, ওয়াশরুম থাকবে, এরকম করে আমরা ব্যাপারটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসব। এবং আগামী দিনে দেখবেন এই যে বাসগুলো সেইগুলোকে আবার নতুন করে কালার করে তার সিট ফিট চেঞ্জ করে সেগুলো আসতে চলেছে, সেটাও মুখ্যমন্ত্রীর নির্দেশেই আসছে। এবং আপনার জলপথের ক্ষেত্রে প্রচুর আমরা জেটি তৈরি করেছি, উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, নতুন নতুন ভেসেল দিয়েছি দারুণ, এগুলো আমরা করছি। এবং পথ দুর্ঘটনা কমানোর জন্য ব্যাপক পরিমাণে আমরা শুধু অ্যাওয়ারনেস করা না, আমরা স্পিড লিমিট ম্যানেজমেন্ট আনতে চলেছি, যেটা কলকাতায় আছে। কলকাতায় কিন্তু অ্যাক্সিডেন্টের মাত্রা ভীষণ কম, কিন্তু গ্রামে অনেকটা বেশি আছে, সেটাকে আমাদের কমাতে হবে। কমাতে হলে আমরা স্পিড লিমিট ম্যানেজমেন্ট অর্থাৎ ক্যামেরা এবং বিভিন্ন যন্ত্র আমরা হাইওয়ে জুড়েও আমরা বিভিন্ন জায়গায় দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে বসাবো এবং তাতে অনেকটা কন্ট্রোল হবে। প্লাস হচ্ছে ড্রাইভারদের তাদের নিয়মিত চোখ পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষার বন্দোবস্ত করা, প্লাস হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে অ্যাওয়ারনেস তৈরি করা, স্কুল কলেজকে যুক্ত করা, এনজিওকে যুক্ত করা, এই সব নিয়ে ব্যাপক কাজ আমরা কিন্তু করছি। আগামী দিনে পরিবহন দপ্তর কিন্তু অনেক স্মার্ট এফিশিয়েন্ট হয়ে উঠবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সবটাই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, যেখানে একটা অব্যবস্থা দুর্নীতিরও একটা অভিযোগ বাইরে থেকে ওঠে, আমরা সেইগুলোকে কমানোর চেষ্টা, দূর মিনিমাইজ করা যেতে পারে, একদম সেটা আপলোড করা সম্ভব। ফলে আমরা যা কিছু কাজ করছি এখন সমস্ত ধরে করছি, বুঝে করছি, যাতে কোনো রকম অসঙ্গতি সেখানে না থাকে। এইভাবে দপ্তর কাজ করছে, ভালো কিছু মানুষ পাবে এটা আমরা আশা করতে পারি। তাহলে মানে আপনার ট্রামও থাকবে কলকাতায়, ট্রামও কলকাতায় থাকবে, ট্রাম উঠে যাচ্ছে না, ট্রাম আমাদের একটা গর্বের বিষয়। ট্রাম লাইনগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ না, এবার যেটা ট্রামের ব্যাপারে, হ্যাঁ ট্রামের ব্যাপারে যেটা করা হবে সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের সাথে আমরা আলোচনা চলছে এবং পুলিশ কমিশনারেটের সাথে আলোচনা করে আমরা যে 4-5টা রুটে ট্রাম চালাতে পারবো, যাতে যানজট তৈরি না হয়, সেগুলোকে আমরা তার ফার ঠিকঠাক করে চালাবো এবং ময়দানের চারপাশে একটা লুপ তৈরি করে হেরিটেজ আকারে ট্রাম চালাবো। সেই ট্রামগুলো একদম নতুন কালারের চলে আসবে। আর যে ট্রাম লাইনগুলো আছে সেগুলো পিচিং করে আটকে দেবো, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এটা ট্রাম নিয়ে হচ্ছে আমাদের ভাবনা আছে। ট্রাম কলকাতায় থাকছে, কারণ ট্রাম একটা মানুষের আবেগ। এবং হলুদ ট্যাক্সি নিয়েও আমাকে অনেক বলেছে এটা কি থাকা যায় না, তো ব্যাপারটা হচ্ছে তাহলে তো গরুর গাড়িও কি থাকা যায় না, ঘোড়ার গাড়ি থাকা যায় না, সেটা সবসময় হয়ে ওঠে না। তবে হলুদ ট্যাক্সি তো 15 বছর বয়স হয়ে গেলে তো এখন আমাদের গাড়ি রাখা যাবে না, সেই আইন কানুনগুলো তো আমাদের মানতে হবে। এই যে সেদিনকে একটা দুর্ঘটনা ঘটলো, 3 জন মারা গেল মেটিয়াবুরুজ হাওড়ার মিনি বাস, এই রেড রোডে ওই মিনি বাসটা 50টা কেস ছিল রিসোলিং টায়ার ব্যবহার। কিছু কিছু আমি সেটা দেখেছি, আমরা এগুলো নজর রাখছি যে এত 1,46,00,000 গাড়ি আছে, তার মধ্যে কোনো গাড়ি নজরদারি এড়িয়ে তার সিএফ না করে চালানোর চেষ্টা করে। আমাদের এমভিআইরা এমভিআইরা তাদের ধরারও চেষ্টা করে, অনেক ফাঁকতালে যারা করছেন তাদের কঠোর শাস্তির বন্দোবস্ত আমরা করছি। এটা ছাড়া হবে না, আইন কানুন মেনেই সবাইকে চলতে হবে, ট্রাফিক রুল মেনেই চলতে হবে, সে যে পৌঁছবো।